নবাগত শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় সুস্থ ভালো আছি। গত ক্লাসে আমি আমার পরিচয় দিয়েছি, তবু আবার আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তপন কুমার মণ্ডল, জীববিদ্যা প্রভাষক, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় কোষের গঠন সম্পর্কে আলোচনা করব। আমরা কিছু ছবি দেখি। আমরা উদ্ভিদের বিভিন্ন অঙ্গাণুর ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, গোলগি বডি, এগুলো অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষেই থাকে। তাহলে আজকে আমরা আমাদের পাঠ হলো উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষ থেকে আমরা কি কি জানবো সে বিষয়ে আমরা জানি। প্রথম হচ্ছে কোষ কি, কোষবিদ্যা কাকে বলে, কোষ কত প্রকার ও তার বর্ণনা, আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য, কোষের বৈশিষ্ট্য, একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুর নাম ও বিবরণ। তো কোষ কি সে সম্পর্কে আগে আমরা প্রথমে জানব যে কোষ হলো জীবদের গঠন ও কাজের একক, যার ন্যূনতম কক্ষে একটি ঝিল্লি দ্বারা আবৃত, যার উৎপত্তি ঘটে কেবলমাত্র পূর্বতন কোষ হইতে এবং যা অন্য জীবতন্ত্র হইতে স্বাধীনভাবে স্বপ্রজন করতে পারে, তাকেই কিন্তু আমরা কোষ বলে থাকি। সংক্ষেপে যদি আমরা বলি কোষ কি, তো কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একককে কিন্তু আমরা কোষ বলে থাকি। আধুনিক সংজ্ঞা বললে আমাদের এই সংজ্ঞাটাই দিতে হবে যে কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, যার ন্যূনতম কক্ষে একটি ঝিল্লি দ্বারা আবৃত থাকবে, যার উৎপত্তি ঘটে কেবলমাত্র পূর্বতন কোষ হতে এবং যা অন্য জীবতন্ত্রতে স্বাধীনভাবে স্বপ্রজনন করতে পারে, তাকে কিন্তু আমরা কোষ বলবো। এরপরে কোষ কত প্রকার ও কী কী সে সম্পর্কে আমরা জানব। যে অবস্থান ও কার্যভেদে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, আরেকটি হচ্ছে জনন কোষ বা গ্যামেট, যেটিকে বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। তো দেহকোষ কাকে বলবো? দেহকোষ এটি জীবের দেহের অঙ্গ প্রত্যঙ্গে ঘটে থাকে, যেমন জীবদেহের অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে কিন্তু আমরা দেহকোষ বলে থাকি। এটি মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তনলিকা ইত্যাদি কিন্তু এই দেহকোষ ঘটে থাকে। এরপরে আসতেছে জনন কোষ। জনন কোষ কাকে বলবো? যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মেয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে কিন্তু আমরা জনন কোষ বলি। এই জনন কোষ শুক্রাণু ডিম্বাণু জনন কোষের উদাহরণ, ইয়া কিন্তু হ্যাপ্লয়েড। এরপরে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ কাকে বলছে? যে কোষে কোনো আবরণে বেষ্টিত নিউক্লিয়াস বা অন্য কোনো অঙ্গাণু থাকে না, তা হলো আদি কোষ। এটি মাইক্রোপ্লাজমা বা সায়ানোব্যাকটেরিয়াতে কিন্তু এটি থাকে। আর প্রকৃত কোষ কাকে বলবো? যে কোষে আবরণে বেষ্টিত নিউক্লিয়াস থাকে, তা হলো প্রকৃত কোষ। শৈবাল, ছত্রাক, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম সকল প্রাণী কিন্তু প্রকৃত কোষ। জিমনোস্পার্ম বলতে আমরা নগ্নবীজ উদ্ভিদ বলে থাকি, আর এনজিওস্পার্ম হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ। অর্থাৎ জিমনোস্পার্ম হচ্ছে মানে যে বীজ নগ্ন অবস্থায় থাকবে, অর্থাৎ যে বীজের আবৃত থাকবে না, সেটি হচ্ছে জিমনোস্পার্ম। আর এনজিওস্পার্ম হচ্ছে যে বীজ আবৃত অবস্থায় থাকবে, সেটি হচ্ছে এনজিওস্পার্ম। এরপরে আমরা কোষের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। কোষের বৈশিষ্ট্য হচ্ছে জীবের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষ থাকে। 2 হচ্ছে প্রয়োজনীয় কাঁচামাল ভিতরে গ্রহণ করতে পারে। 3 হচ্ছে কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি গ্রহণ করতে পারে ও নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে। এছাড়া সুনিয়ন্ত্রিতভাবে এটি বেড়ে উঠতে পারে। 5 হচ্ছে চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি এটি সাড়া দিতে পারে। 6 হচ্ছে কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে।
সাথে হচ্ছে একটি অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। এটি হচ্ছে কোষের বৈশিষ্ট্য। এরপরে আমরা একটি উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুর নাম ও এর বিবরণ সম্পর্কে আমরা আস্তে আস্তে জানব। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে জড় বস্তু আর একটি হচ্ছে প্রোটোপ্লাজম অর্থাৎ কোষস্থ সজীব বস্তু। জড় বস্তুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, দুই হচ্ছে নিশ্চিত পদার্থ, তিন হচ্ছে বর্জ্য পদার্থ। তো সঞ্চিত পদার্থের মধ্যে কী কী আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিশ্চিত পদার্থের মধ্যে আছে পিগমেন্ট, এনজাইম, নেকটার ইত্যাদি। বর্জ্য পদার্থের মধ্যে আছে কী কী? রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল ইত্যাদি। আর প্রোটোপ্লাজম যেটি কোষস্থ সজীব বস্তু সেটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কোষ ঝিল্লি, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাইটোমাতৃকা আর বিভিন্ন অঙ্গাণু। বিভিন্ন অঙ্গাণুর মধ্যে কী কী আছে? প্লাস্টিন, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলার, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, সেন্ট্রোসোম, মাইক্রোটিউবিউলস, কোষ গহ্বর। আর নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াসের কয়টি ভাগ আছে? নিউক্লিয়াস আবার নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিয়ার লাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। এরপরে আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা জানব। প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদায় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। উদ্ভিদ কোষে ব্যাকটেরিয়া, ছত্রাকের জড় কোষ প্রাচীরের নিচেই কিন্তু এই প্রোটোপ্লাস্টের অবস্থা। তাহলে প্রোটোপ্লাস্ট কাকে বলছি? কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদায় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। এটি উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া, ছত্রাকের জড় কোষ প্রাচীর নিচে এটি অবস্থা, প্রোটোপ্লাস্টের অবস্থা। প্রোটোপ্লাস্টকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সজীব প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে নির্জীব বস্তু বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। তো প্রোটোপ্লাজম কাকে বলবো? যে কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরলে কলাইডাল ধর্মী সজীব পদার্থকে আমরা প্রোটোপ্লাজম বলে থাকি। প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে থাকে। এই জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। এতে 70 থেকে 90% কিন্তু এটি পানি থাকে। এরপরে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ, বর্ণহীন, তেল জেলি সদৃশ্য অর্ধতরল আঠালো পদার্থ। এটি কলাইডাল ধর্মী ও দানাদার। ইহা কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। তেল প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। চার হচ্ছে উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। এরপরে আসতেছে প্রোটোপ্লাজমের রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য। রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে প্রোটোপ্লাজম জৈব অজৈব পদার্থ অধিক পরিমাণে পানি আছে। জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি আছে প্রোটিন, এরপর কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন, এছাড়া অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার ইত্যাদি। আর জৈবিক বৈশিষ্ট্যের মধ্যে আছে প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উত্তেজনায় সাড়া দেয়। খাদ্য তৈরি, হজম, আত্তীকরণ, শ্বসন, বৃদ্ধি, জনন সহ সকল মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজম করে থাকে। এছাড়া অভিসরণ প্রক্রিয়া প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে, এদের মৃত্যু ঘটে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো যদি আমরা একটু পুনরালোচনা করি, যে আজকে আমরা উদ্ভিদ কোষ জানছি, এই উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুর নাম জানলাম এবং কোন কোন বিষয়গুলো জানলাম সেগুলো আমরা আবার একটু পুনরালোচনা করি। প্রথমে যে কোষ কী কাকে বলছিলাম, যে সংক্ষেপে যদি বলি যে কোষ হলো জীবদেহের গঠন ও কাজের এককে কিন্তু আমরা কোষ বলে থাকি। কিন্তু কোষের আধুনিক সংখ্যা যখন দেব তখন কিন্তু আমরা বলবো কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, যার ন্যূনতম পক্ষে একটি ঝিল্লির দ্বারা আবৃত থাকবে, যার উৎপত্তি ঘটে কেবলমাত্র পূর্বতন কোষ হতে এবং যা অন্য জীবতন্ত্র হতে স্বাধীনভাবে স্বপ্রজন করতে পারে তাকে কিন্তু আমরা কোষ বলবো। এরপরে কি বলছিলাম যে কোষ কত প্রকার ও কী কী, একটা অবস্থান ও কার্যভেদে কোষকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। এক হচ্ছে দেহকোষ
আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ কাকে বলছিলাম? জীবদের অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে কিন্তু আমরা দেহকোষ বলে থাকি। এটি মূল কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা ইত্যাদি কিন্তু এই দেহকোষের উদাহরণ। জনন কোষ যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের যে জননাঙ্গ মায়োসিস প্রয়োগ করে উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে কিন্তু আমরা জনন কোষ বলে থাকি, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু জনন কোষের উদাহরণ। ইহা কিন্তু হ্যাপ্লয়েড, অর্থাৎ পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ, এটি কিন্তু এই জনন কোষ থাকে। এরপরে আসতেছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আদি কোষ আর একটা প্রতিকোষ। আদি কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক সেল বলা হয় যেটিকে, যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে না বা অন্য কোনো অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম এগুলা থাকে না, গোলগি বডি, তাকে কিন্তু আমরা আদি কোষ বলে থাকি। উদাহরণ হচ্ছে মাইক্রোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া। প্রকৃত কোষ অর্থাৎ যে কোষে আবরণ বেষ্টিত নিউক্লিয়াস থাকবে তা হলো প্রকৃত কোষ, অর্থাৎ এখানে অন্য অন্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, ক্রোমোজোম এগুলো থাকবে, সেটিকে কিন্তু আমরা প্রকৃত কোষ বলে থাকি। যেমন শৈবাল, ছত্রাক, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম সকল প্রাণী কিন্তু প্রকৃত কোষ। এরপরে আসতেছে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। আদি কোষে কিন্তু এটি বলা হয়েছে যে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এখানে থাকে না, প্রকৃত কোষে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে। আদি কোষে বৃত্তাকার ডিএনএ থাকে না, প্রকৃত কোষে সূত্রাকার ডিএনএ থাকে। আদি কোষ এদের রাইবোজোম 70S, প্রকৃত কোষে এদের রাইবোজোম 80S। চার হচ্ছে কোষ বিভাজন, এদের হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া প্রকৃতির, আর এদের কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস মায়োসিস প্রকৃতির। 5 হচ্ছে আদি কোষে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আদি কোষ দ্বারা গঠিত। শৈবাল, ছত্রাক, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম প্রকৃত কোষ দ্বারা গঠিত। অধিকাংশ ক্ষেত্রে আদি কোষের শ্বসন পদ্ধতিতে পুষ্টি ঘটে, প্রকৃত কোষে সবার শ্বসন ঘটে থাকে। আদি কোষ দ্বারা গঠিত জীব হলো আদিকোষী জীব, আর প্রকৃত কোষের ক্ষেত্রে প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হলো প্রকৃতি কোষী জীব। আর এছাড়া আদি কোষে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শ্বসন পদ্ধতিতে পুষ্টি ঘটে, আর প্রকৃত কোষে শ্বসন সালোক শ্বসন পদ্ধতিতে কিন্তু পুষ্টি ঘটে। এইটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। এরপরে কোষের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে, প্রয়োজনীয় কাঁচামাল ভিতরে গ্রহণ করতে পারে, কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি গ্রহণ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে। 4 হচ্ছে সুনিয়মিতভাবে এটি বেড়ে উঠতে পারে। 5 হচ্ছে চারপাশের যে কোনো উৎপাদনের প্রতি সাড়া দিতে পারে। কাল পরীক্ষণায় এটি অভিযোজিত হতে পারে, একটি অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। একটি আদি কোষের বিভিন্ন অঙ্গাণুর নাম ও বিবরণ সম্পর্কে আমরা জানব। যেটি আদি কোষকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জড় বস্তু আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু। জড় বস্তুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কোষ প্রাচীর এবং কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তুকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, নিশ্চিত পদার্থ আর বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ মধ্যে কী কী আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর নিশ্চিত পদার্থের মধ্যে আছে পিগমেন্ট, এনজাইম, নেকটার ইত্যাদি। বর্জ্য পদার্থের মধ্যে আছে কী কী? রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকলয়েড, জৈব অ্যাসিড, উদ্ভিদ তেল, খনিজ, ক্রিস্টাল ইত্যাদি। কোষস্থ সজীব বস্তু 3 ভাগে ভাগ করা হয়েছে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাইটোমাতৃকা আর একটা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু। বিভিন্ন অঙ্গাণুর মধ্যে আছে প্লাস্টিন, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, সেন্ট্রোসোম, মাইক্রোটিউবিউলস, কোষ গহ্বর। আর নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। এরপরে আসে প্রোটোপ্লাস্ট, যেটি কাকে বলবো? প্রোটোপ্লাস্ট বলা হচ্ছে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদায় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া, ছত্রাকের জড় কোষ প্রাচীর নিচে প্রোটোপ্লাস্টের অবস্থান। প্রোটোপ্লাস্টকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সজীব প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে নির্জীব বস্তু বা
প্রোটোপ্লাজমীয় উপাদান। প্রোটোপ্লাজম কাকে বলবো? কোষের অভ্যন্তরে স্বচ্ছ আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল ক্লোরাইডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমিক কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে থাকে। এই জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। এতে 70 থেকে 90% কিন্তু পানি থাকে। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য যদি আমরা বলি, যে প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলি সদৃশ্য অর্ধতরল আঠালো পদার্থ। 2 হচ্ছে এটি ক্লোরাইডাল ধর্মীয় দানাদার। 3 হচ্ছে ইহা প্রশস্ত পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। 4 হচ্ছে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। 5 হচ্ছে উত্তাপ অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। প্রোটোপ্লাজমের রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে প্রোটোপ্লাজম জৈব অজৈব পদার্থ অধিক পরিমাণে এখানে পানি থাকে। জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি আছে প্রোটিন, এরপর কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন থাকে। এছাড়াও অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার ইত্যাদিও থাকে। জৈবিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উত্তেজনায় এটি কিন্তু সাড়া দেয়। খাদ্য তৈরি, হজম, আত্তীকরণ, শ্বসন, বৃদ্ধি, জনন সহ সকল মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজম করে থাকে। এছাড়াও অভিশ্রবণ প্রক্রিয়া প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে, এদের মৃত্যু ঘটে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ সহকারে অনলাইন ক্লাস দেখবে এবং এগুলো ভালো করে পড়বে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।